করেছে, সিপিআইএম গ্রহণ করেনি আরাবুল ইসলামকে, ফলত সিপিআইএমকে কোয়েশ্চেন করে লাভ নেই। আইএসএফ গ্রহণ করেছে, আইএসএফকে কোয়েশ্চেনটা করতে হবে যে তাদের দলীয় কর্মী খুন মানে যারা করেছে, যাদের হাতে রক্ত লেগে রয়েছে তাদেরকে তারা গ্রহণ করছেন, সেটার বক্তব্য তো আমি দিতে পারবো না। যারা গিয়ে শিলনোড়া বেটে দিচ্ছেন বা দাড়ি কামিয়ে দিচ্ছেন, তারা 365 দিন যদি ওই কাজটাই করেন তাহলে হয়তো ভালো মানুষের সুবিধা করতে পারবেন। লক্ষ্মীর ভাণ্ডারের মতো একটা প্রকল্প বাংলায় দাঁড়িয়ে হচ্ছে যে বাংলার মহিলাদের জন্য প্রয়োজনীয়, কিন্তু সেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা যে পরিমাণ দেওয়া হয় সেটা কখনোই একজন মানুষের সারা মাস চালানোর মতো টাকা নয়। তৃণমূল বিজেপির রাজনীতির বিরুদ্ধে আমরা বামপন্থীরা লড়ছি। আমাদের বক্তব্য তাদের রাজনীতি কোনোভাবেই মানুষের পক্ষে যাচ্ছে না। আমাদের রাজনীতি মানুষের পক্ষে রাজনীতি, মানুষের হক রুটি রুজির রাজনীতি। সরকারি হাসপাতালগুলো বাঁচানোর জায়গা ছিল, মানুষের প্রাণ বাঁচানোর, সেখান থেকে দাঁড়িয়ে তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে এই সরকারি হাসপাতালগুলো, সেটার বিরুদ্ধে আমাদের লড়াই। সরকারি হস্তক্ষেপে আমাদের ফেসবুক পেজটি বন্ধ করে দেওয়া হচ্ছে, আমাদের সমস্ত খবরাখবর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হচ্ছে। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, আমাদের জিআই এর ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করুন এবং আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে বলুন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। এবং পাশাপাশি বলবো, যারা আমাদেরকে ভালোবাসেন, আমাদের খবরগুলো আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে আর্থিকভাবে আপনারা সহযোগিতা করুন। স্ক্রিনে যে কিউআর কোড দেওয়া আছে সেখানে স্ক্যান করে আপনারা আপনাদের যতটুকু সাধ্য যে যা পারবেন আর্থিকভাবে সহযোগিতা করে আমাদের পাশে দাঁড়ান। যে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে আপনাদের লড়াই, সেই লড়াই করার জন্য আপনারা জোট করেছিলেন আইএসএফ এর সাথে, কিন্তু এখন আপনাদের নেতৃত্বরা বলছেন যে আরাবুল ইসলামকে দলে নেওয়া হয়েছে বলে জোট নাও হতে পারে, ভোট যুদ্ধ বদলে গেছে এখন জোট যুদ্ধ থেকে। দেখুন, একটা নির্দিষ্ট জায়গায় আইএসএফদের বক্তব্য আইএসএফরা দিয়েছেন, তারা তাদের মতো ক্যান্ডিডেট দিয়েছে, কিন্তু আরাবুলের মতো একজন মানুষ সে মানুষের ওপর এবং আমাদের দলীয় কর্মীদের ওপর বিভিন্ন জায়গায় কীরকম অত্যাচার করেছে, কীরকম ঘৃণ্য রাজনীতি করেছে, সেটার বিরুদ্ধে আমাদের নেতৃত্বদার যা বলার বলেছে সেটা নেতৃত্বদার কথা ওনারা একদম ক্লিয়ারলি জানিয়ে দিয়েছেন, যেটা জানার যে আরাবুলকে এই প্রশ্নে মানার কোনো মানেই হয় না। ফলে আমরা আমাদের কাজ লড়াই চালিয়ে যাবো, আমাদের বাদবাকি জায়গায় যেরকম লড়াই আন্দোলন চলছে আমরা লড়াই আন্দোলন চালিয়ে যাব। আরাবুল ইসলামকে নিয়ে আপনাদের কী সমস্যা? কি সমস্যা মানে বললাম তো যে আমাদের নেতৃত্বরা একদম যে বক্তব্যটা দিয়েছেন সেটাই আমাদের বক্তব্য। উনি যেভাবে এর আগে যা কাজ করেছেন, ওনার যা কাজকর্ম, সেটাকে দেখে কোনোভাবেই আমরা ওনাকে সমর্থন করতে পারি না, ওনার রাজনীতিকে সমর্থন করতে পারি না। আইএসএফ গ্রহণ করেছে, তাহলে আইএসএফকে গিয়ে এই প্রশ্নটা করুন। সেই জায়গায় দাঁড়িয়ে তিনি তো বলেছিলেন তিনি সমস্ত পুরনো সব কিছু ভুলে গিয়ে ক্ষমাও চেয়েছেন তাদের বাড়িতে গিয়ে, তিনি আইএসএফ কর্মীদের তিনি একসময় মারধর করেছিলেন, সেই জায়গায় আইএসএফ কর্মীকে তিনি খুন করেছেন এবং আইএসএফের হ্যাঁ তাদের বাড়িতেও তিনি গিয়েছিলেন, কিন্তু ক্ষমা চান, কিন্তু সেটা আইএসএফের বক্তব্য। আইএসএফ গ্রহণ করেছে, সিপিআইএম গ্রহণ করেনি আরাবুল ইসলামকে, ফলত সিপিআইএমকে কোয়েশ্চেন করে লাভ নেই। আইএসএফ গ্রহণ করেছে, আইএসএফকে কোয়েশ্চেনটা করতে হবে যে তাদের দলীয় কর্মী খুন মানে যারা করেছে, যাদের হাতে রক্ত লেগে রয়েছে তাদেরকে তারা গ্রহণ করছেন, সেটার বক্তব্য তো আমি দিতে পারবো না। বামপন্থী দলে একেবারে নতুন মুখ আফরিন বেগম, দিদি প্রচার কাজ দেখছে একেবারে জোর কদমে চলছে, ডোর টু ডোর আপনি প্রচার করছেন, সেই জায়গায় দাঁড়িয়ে কিছু অভিনব পদ্ধতি ভেবেছেন? কারণ বিজেপির কিছু প্রার্থী আছে তারা শিলনোড়া বাটছেন, রান্না করছেন, আফরিন বেগম কীভাবে নতুন অভিনব প্রচার করছেন? দেখুন, আমাদের দাবি তো মানুষকে নিয়ে, 365 দিন মানুষের দাবি নিয়ে, মানুষের হক রুটি রুজি নিয়ে হচ্ছে যে লড়াই করাটা আমাদের কাজ। তো রাস্তার ময়দানে আছি, মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি, আশীর্বাদ পাচ্ছি, ভালোবাসা পাচ্ছি, ভরসা পাচ্ছি। যারা গিয়ে শিলনোড়া বেটে দিচ্ছেন বা দাড়ি কামিয়ে দিচ্ছেন, তারা 365 দিন যদি ওই কাজটাই করেন তাহলে হয়তো ভালো মানুষের সুবিধা করতে পারবেন, কিন্তু এই ধরনের অভিনব প্রচার ভাবিনি। তবে আমি মনে করি যে মানুষের কাছে পৌঁছানোর জন্য যেভাবে বাড়ি বাড়ি যাওয়াটা একটা উপায়, আরও বিভিন্ন মাধ্যম আছে, আমরা চেষ্টা করছি রাস্তাঘাটে, বাজারে, বিভিন্ন জায়গায় যেখানে মানুষের কাছে পৌঁছানো যায় আমরা সেখানে পৌঁছানোর ব্যবস্থা করছি। মাইকের সঙ্গে নিয়ে, কখনো খালি গলায়, যেভাবে পারা যায় মানুষের কাছে পৌঁছাতে হবে। মানুষের জন্য তো লড়াই করা, ফলে মানুষের রুটি রোজগার নিয়ে কথা বলতে হবে, সরকারি শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা বাঁচানো নিয়ে কথা বলতে হবে, পশ্চিমবঙ্গকে বাঁচানো নিয়ে কথা বলতে হবে। আচ্ছা, আপনি যখন আজকে প্রচার করছিলেন এবং ঘরে ঘরে যাচ্ছিলেন, লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার কথা বলছিলেন, কিন্তু আপনাদের দলের কিছু নেতারা তো লক্ষ্মীর ভাণ্ডার পছন্দই করে না, সেই জায়গায় আপনি বলছেন লক্ষ্মীর ভাণ্ডার বাড়িয়ে দেওয়ার চিন্তা ভাবনা আমরা করছি আমরা যদি সরকারি আসি। দেখুন, লক্ষ্মীর ভাণ্ডার একটি সরকারি প্রকল্প। আপনি যাদের কথা বলছেন তারা কেউ নেতৃত্বের মধ্যে পড়ে না, একাধিক কর্মী হতে পারে বা সমর্থক হতে পারেন যারা হয়তো সেইটা সম্বন্ধে জানেন না, কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের মতো একটা প্রকল্প বাংলায় দাঁড়িয়ে হচ্ছে যে বাংলার মহিলাদের জন্য প্রয়োজনীয়, কিন্তু সেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা যে পরিমাণ দেওয়া হয় সেটা কখনোই একজন মানুষের সারা মাস চালানোর মতো টাকা নয়, ফলে সেই টাকাটা বাড়াতে হবে। এবং যেহেতু এটা সরকারি প্রকল্প, ফলে একটা দল কোন দল ক্ষমতায় রইল সেইটার ওপর ডিপেন্ড করে না এটা, যে ভয়টা দেখানো
দেখানো হয় যে আমরা চলে গেলে দেব না, এইরকম একটা নির্দিষ্ট দল তৃণমূল কংগ্রেস তারা এই ভয়টা দেখায়, ফলে সেটার বিরুদ্ধেও লড়াই যে আসলে এটা একটা সরকারি প্রকল্প, প্রতিটা মানুষের পাওয়ার এটা অধিকার রয়েছে। এবং বর্তমান বাজার দরে দাঁড়িয়ে আমরা বর্তমান দিনে দাঁড়িয়ে যদি দেখি যেভাবে নেতামন্ত্রীদের মাইনে বাড়ছে, সরকারি কর্মচারীদের দিয়ে কিন্তু এই সরকার দিতে পারছে না। একই রকমভাবে মানুষজনের ইনকামও সেই হারে বাড়েনি, ফলে কেন লক্ষ্মীর ভাণ্ডারটার টাকা বাড়ানো হবে না? তাই আমরা বলছি যে এটা একটা প্রয়োজনীয় প্রকল্প, এটাতে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়াতে হবে। অন্যান্য রাজ্যেও এই লক্ষ্মীর ভাণ্ডার হয় এবং সেখানে বেশি টাকা দেওয়া হয়, ফলে আমরা বামপন্থীরা বলছি যে সেই টাকাটা বাড়াতে হবে। এবং যে বেকার যুবকদের জন্য ভাতা দেওয়া হচ্ছে, ভাতা ঠিক আছে, ভাতার সাথে চাকরির কোনো বিরুদ্ধাচরণ নেই, মানে ভাতাও দিতে পারেন, চাকরিও দিতে পারেন, যাদেরকে আপনি চাকরি দিতে পারলেন না তাদেরকে ভাতা দিন। কিন্তু আমি ভাতাটা দিয়ে দিলাম এবং 1,500 টাকায় বললাম সংসারটা চালিয়ে নাও, নিজের হাত খরচ চালিয়ে নাও, সেটা তো হয় না। ফলে পশ্চিমবঙ্গের মানুষ কাজ চায়, কাজের সাথে যাদেরকে পশ্চিমবঙ্গ সরকার কাজ দিতে ব্যর্থ হবে তাদের জন্য ভাতা। বামপন্থীরা এলে চাকরি পাবে সবাই? অবশ্যই চাকরি পাবে। আমরা বলছি যে আমরা 1 মাসের মধ্যে যে কটা অস্থায়ী নিয়োগ আছে সেইগুলো সমস্ত কিছুকে স্থায়ী করে দেবো, কারণ বাংলাকে গড়ে তুলতে হবে। এই বাংলার গোটা ব্যবস্থাটাকে, সিস্টেমটাকে ভেঙে ফেলেছে, সেটার জন্য মানুষজনকে প্রয়োজন সেটাকে আবার নতুনভাবে গড়ে তোলার জন্য যত অস্থায়ী কাজ আছে সেগুলোকে স্থায়ী করে দেওয়া হবে, সরকারি করে দেওয়া হবে, স্থায়ী করে দেওয়া হবে, যাতে মানুষের মাইনেও যেমন বাড়ে তেমন প্রত্যেকটা জায়গায় পর্যাপ্ত পরিমাণে কর্মীও থাকে, যাতে এই পশ্চিমবাংলাকে গড়ে তোলা যায়। প্রত্যেকটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি কর্পোরেশন থেকে শুরু করে একাধিক পোস্ট শূন্য, কিন্তু এই পশ্চিমবঙ্গের যুবকদেরকে চাকরি দেওয়া হচ্ছে না, ফলে সেটার বিরুদ্ধেও আমাদের লড়াই। আপনার বিপরীতে এই বালিগঞ্জ থেকে দাঁড়িয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়, তার বিরুদ্ধে কি বলবেন? দেখুন, ব্যক্তিগতভাবে তার বিরুদ্ধে আমার কোনো বক্তব্য নেই, কারণ লড়াইটা আমার কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, লড়াইটা তার রাজনীতির বিরুদ্ধে, তৃণমূল বিজেপির রাজনীতির বিরুদ্ধে আমরা বামপন্থীরা লড়ছি। আমাদের বক্তব্য তাদের রাজনীতি কোনোভাবেই মানুষের পক্ষে যাচ্ছে না। আমাদের রাজনীতি মানুষের পক্ষে রাজনীতি, মানুষের হক রুটি রুজির রাজনীতি। ফলে সেখান থেকে দাঁড়িয়ে যারা দুর্নীতি করছে, যারা চাকরি খেয়ে নিচ্ছে মানুষের, যারা মানুষের ট্যাক্সের টাকা খেয়ে নিচ্ছে, নিজেদের পকেট ভরাচ্ছে, আমরা দেখেছি একাধিক জায়গায় কীভাবে তোয়ালে মুড়ে টাকা নেওয়া হয়েছে, কীভাবে স্যান্ডো গেঞ্জি পরে টাকা নেওয়া হয়েছে, ইউটিউব খুঁজলে এখনও ভিডিওগুলো পাওয়া যায়। সেটার বিরুদ্ধে আমাদের লড়াই, এবং আমরা চাইছি যাতে পশ্চিমবঙ্গের মানুষজন কাজ পায়, শিক্ষা পায়। আমাদের সরকারি স্কুল ব্যবস্থাকে পুরো ধ্বংস করে দেওয়া হয়েছে, 7,802টা স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে, সেখানে শিক্ষক নিয়োগ হয় না, সরকারি কর্মচারীরা বেতন পায় না। ফলে তো সেইটার বিরুদ্ধে আমাদের লড়াই। আমরা সরকারি শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে চাই, আমরা সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে বাঁচাতে চাই, যাতে সরকারি হাসপাতালগুলোতে গিয়ে প্রত্যেকে চিকিৎসা পায়, সেখানে গিয়ে তাদেরকে মরে না যেতে হয়। আরজি করের পিজিটি ইন্টার্ন অভয়ার ঘটনা আমরা জানি, একজন ডাক্তার, সে ওখানে নির্যাতিতা হলো, ধর্ষিতা হলো, তার মৃত্যু হলো, তাকে খুন করা হলো, সে নিজের হসপিটালে সেফ নেই, সরকারি হসপিটালে। 1 সপ্তাহ আগের ঘটনা, একজন বাবা তার ছেলেকে ডাক্তার দেখাতে গিয়েছিল আরজি করে, এবং সেখানে লিফট পিষে গিয়ে তার মৃত্যু ঘটেছে। একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, তিনি অসুস্থ ছিলেন গুরুতর, কিন্তু তাকে পাশের একটা বাথরুমে না নিয়ে গিয়ে দূরের বাথরুমে নিয়ে যাওয়া হলো, এবং সে অসুস্থ হয়ে সেখানেই হার্ট অ্যাটাক করে মারা গেল। সরকারি হাসপাতালগুলো বাঁচানোর জায়গা ছিল, মানুষের প্রাণ বাঁচানোর, সেখান থেকে দাঁড়িয়ে তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে এই সরকারি হাসপাতালগুলো। সেটার বিরুদ্ধে আমাদের লড়াই। সরকারি স্বাস্থ্য ব্যবস্থাগুলোকেও যাতে পর্যাপ্ত পরিমাণে পরিকাঠামো দিয়ে উন্নত করা যায়, গড়ে তোলা যায়, সেগুলো নিয়ে আমাদের লড়াই। সেই জায়গায় দাঁড়িয়ে বলবো যে বারংবার প্রচারে নামছেন, কীভাবে নিজের শরীরে যত্ন নিচ্ছেন? দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে রোজ সকাল থেকে বিকেল অবধি দৌড়াতে হচ্ছে, রাতের বেলাও বিভিন্ন সময় দৌড়াতে হচ্ছে, ফলে শরীরের যত্ন নিতে হবে, বেশি করে জল খেতে হবে, তার সাথে সাথে মানুষের যা ভালোবাসা পাচ্ছি, মানুষের যা আশীর্বাদ ভরসা পাচ্ছি, সেটাই আসলে অক্সিজেন হয়ে কাজ করছে। তোমাকে একেবারে শেষ প্রশ্ন করব, একেবারে মানুষের মনে চলে যাচ্ছ, ঘরের কাছে গিয়ে বলছো আমি আফরিন বেগম বালিগঞ্জের প্রার্থী, কীরকম পালস বুঝতে পারছো মানুষের, কতটা আপনাদের তোমাকে বিশ্বাস করছে? দেখুন, যেহেতু আমি বালিগঞ্জেই জন্মেছি, বালিগঞ্জেই বড় হয়েছি, ফলে বালিগঞ্জের সমস্যা কোথাও গিয়ে আমার চেনা। বালিগঞ্জের মানুষ যখন সেই সমস্যার কথা শেয়ার করছে আমার সাথে, বলছে আমাকে, আমি সেগুলো সমাধান দেওয়ার চেষ্টা করছি। সেগুলো বিকল্প যেমন বামপন্থীরা দিচ্ছে, আমরা সেই বিকল্পগুলো দিচ্ছি। মানুষ আস্থা ফেরাচ্ছে, মানুষ ভরসা ফেরাচ্ছে, মানুষ চাইছে বদল হোক, মানুষ বাংলাকে বাঁচাতে চাইছে, মানুষ বালিগঞ্জকে বাঁচাতে চাইছে, ফলে তো মানুষকে সঙ্গে নিয়ে সেই লড়াইটা লড়ছি।